আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকের সময়ের এই আয়োজনে আপনাদের সবাইকে আন্তরিকভাবে স্বাগত জানাচ্ছি। দেশের রাজনীতি এবং অর্থনীতির মাঠে এখন সবচেয়ে বেশি উচ্চারিত শব্দগুলোর একটি হলো জ্বালানি সংকট। আপনারা নিশ্চয়ই গণমাধ্যম কিংবা সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখেছেন দেশের উত্তরাঞ্চল সহ বিভিন্ন জায়গায় তেলের পাম্পগুলোতে কেমন হাহাকার চলছে। রাতভর গাড়ির দীর্ঘ লাইন, কিন্তু পাম্পে তেল নেই। এই চিত্রটা আমাদের জন্য শুধু হতাশাজনকই নয়, বরং অশনির সংকেত বটে। একটা দেশের অর্থনীতির চাকা ঘুরে জ্বালানির উপর ভর করে, আর সেখানেই যখন এমন স্থবিরতা, তখন স্বভাবতই প্রশ্ন জাগে, এই সংকটের শেকড়টা আসলে কোথায়? আমরা সবাই জানি বিশ্ববাজারে তেলের একটা অস্থিরতা আছে, কিন্তু আমাদের এই বর্তমান সংকটের পেছনের গল্পটা শুধু অর্থনীতির নয়। এর পেছনে লুকিয়ে আছে এক গভীর এবং জটিল ভূ রাজনৈতিক একটি সমীকরণের। এই সমীকরণের উত্তর খুঁজতে গিয়ে আমাদের দৃষ্টি এখন ওয়াশিংটনের দিকে। সম্প্রতি আমাদের পররাষ্ট্রমন্ত্রী যুক্তরাষ্ট্র সফর করে এলেন। তিনি প্রধানমন্ত্রীর সাথে মার্কিন রাষ্ট্রদূতের সাক্ষাতের পর সাংবাদিকদের নানা প্রশ্নের জবাবও দিয়েছেন। তিনি খুব স্পষ্ট করেই বলেছেন যে যুক্তরাষ্ট্রের সাথে আমাদের কোনো ধরনের গোপন চুক্তি নেই, এবং যে চুক্তি আছে তা জনসম্মুখে প্রকাশ করা হয়েছে। তিনি আরও আশ্বস্ত করেছেন যে জ্বালানি আমদানির ক্ষেত্রে সরকারের উপর কোনো ধরনের বাধ্যবাধকতা কারণ নেই। দেখুন সুপ্রিয় দর্শক, কথাগুলো শুনতে খুবই চমৎকার এবং স্বস্তিদায়ক, কিন্তু একটু গভীরভাবে চিন্তা করলে দেখবেন এখানেই কিন্তু সবচেয়ে বড় খটকাটা লাগছে। যদি সত্যিই কোনো বাধ্যবাধকতা না থাকে, যদি সত্যিই আমরা স্বাধীনভাবে সিদ্ধান্ত নেওয়ার অধিকার রাখি, তাহলে আমাদের পররাষ্ট্রমন্ত্রীকে কেন ওয়াশিংটনে ছুটে যেতে হলো? কেন তাকে অনুরোধ করতে হলো যে অন্তত বাংলাদেশের উপর থেকে তেল আমদানির নিষেধাজ্ঞা যেন তুলে নেওয়া হয়? দর্শক, এই কিন্তুটার ভেতরেই আসলে আসল রহস্য লুকিয়ে আছে। আর এই রহস্যের জট খুলতে হলে আমাদেরকে একটু পেছনের দিকে তাকাতে হবে। আপনাদের নিশ্চয়ই মনে থাকার কথা সাবেক ইউনূস সরকারের কথা। সেই সরকার তাদের মেয়াদ শেষ হওয়ার বা ক্ষমতা ছাড়ার ঠিক 3 দিন আগে তড়িঘড়ি করে আমেরিকার সাথে একটি বাণিজ্য চুক্তি স্বাক্ষর করেছিল। বিদায় বেলায় কেন এত তাড়াহুড়া করে এমন একটি স্পর্শকাতর চুক্তি করতে হলো, সেই প্রশ্ন কিন্তু তখনও উঠেছিল। উত্তর এখনো মিলেনি। এখন রাজনৈতিক পর্যবেক্ষক হিসাবে যখন আমরা সেই চুক্তির দিকে তাকাই, তখন একটা ভয়াবহ চিত্র কিন্তু আমাদের সামনে আসে। অনেকেই বলছেন, এবং এটা বিশ্বাস করার যথেষ্ট কারণও আছে, সেই চুক্তির ভেতরে এমন কিছু শর্ত বা বেড়াজাল তৈরি করে রাখা হয়েছে, যার ফলে আমেরিকা বিশ্বের যে যে দেশের উপর নিষেধাজ্ঞা দেবে, বাংলাদেশ সেসব দেশ থেকে কোনো পণ্য আনতে পারবে না। এটা একটা স্বাধীন রাষ্ট্রের জন্য কতটা আত্মঘাতী সিদ্ধান্ত হতে পারে, তা কি আদৌ আমরা একবারও কখনো ভেবে দেখেছি? মনে হয় না দেখেছি। দেখুন, আমাদের জ্বালানির প্রধান উৎস বরাবরই মধ্যপ্রাচ্য। কিন্তু যখন সেখানে কোনো সংকট তৈরি হয় বা বিশ্ববাজারে দামের ওঠানামা হয়, তখন আমাদের বিকল্প উৎসর দিকে তাকাতেই হয়। এই মুহূর্তে রাশিয়া আন্তর্জাতিক বাজারে বেশ সস্তায় তেল বিক্রি করছে। বিশ্বের অনেক দেশই সেই সুযোগটা নিচ্ছে, কিন্তু আমরা নিতে পারছি না, কারণ রাশিয়ার উপর আমেরিকার নিষেধাজ্ঞা আছে। একইভাবে ইরানের উপরও নিষেধাজ্ঞা আছে। তাই সেখান থেকেও আমরা কোনোভাবে তেল আনতে পারছি না। ঘুরে ফিরে আমরা এমন একটা ফাঁদে আটকে গেছি, যেখান থেকে বের হওয়ার কোনো উপায় আপাতত কিন্তু কোনোভাবেই দেখা যাচ্ছে না। এখন সুপ্রিয় দর্শক, আপনারা প্রশ্ন করতে পারেন, ভারত তো ঠিকই রাশিয়া থেকে তেল কিনছে,
তাহলে আমরা কেন পারছি না? ভারত তো আমেরিকার অনেক বড় কৌশলগত অংশীদার। তাদের উপর তো কোনো ধরনের চাপ আসছে না। এই প্রশ্নের উত্তর খুঁজতে গেলেই আমাদের অতীত এবং বর্তমান কূটনীতির একটা তুলনামূলক চিত্র সামনে কিন্তু চলে আসে। দেখুন, বাংলাদেশ আওয়ামী লীগ যখন রাষ্ট্র পরিচালনার দায়িত্বে ছিল, তখন আমরা একটা অত্যন্ত বলিষ্ঠ এবং ভারসাম্যপূর্ণ পররাষ্ট্র পররাষ্ট্র যে নীতি, সেই পররাষ্ট্র নীতি দেখেছি। এটা অস্বীকার করার কোনো উপায় নেই। সবার সাথে বন্ধুত্ব, কারো সাথে শত্রুতা বা বৈরিতা নয়। বাংলাদেশ কিন্তু তখনও আমেরিকার সাথে সুসম্পর্ক বজায় রেখেছে। আবার একই সাথে রাশিয়ার সাথে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের মতো বিশাল মেগা প্রজেক্টের কাজ এগিয়ে নিয়েছে। চীনের সাথেও আমাদের বাণিজ্য এবং উন্নয়ন অংশীদারিত্ব সমান্তরালভাবে চলেছে। তখন কিন্তু কোনো পরাশক্তি আমাদের এভাবে বাধ্য করতে পারেনি যে কার কাছ থেকে আমরা কি কিনবো আর কি কিনবো না। জাতীয় স্বার্থকে সবসময় সবার উপরে সে সময় স্থান দেওয়া হয়েছিল। কিন্তু ওই যে আমি বললাম, ইউনূস সরকারের শেষ মুহূর্তের সেই বিতর্কিত চুক্তি, সেই একটা হঠকারী সিদ্ধান্ত আজ আমাদের পুরো জ্বালানি নিরাপত্তাকে হুমকির মুখে ফেলে দিয়েছে। আমরা এখন একটা গিট্টুতে আটকে গেছি, যা খুলতে গিয়ে এখন কিন্তু আমাদের রীতিমতো বেশ ভালোই হিমশিম খেতে হচ্ছে। পররাষ্ট্রমন্ত্রী যতই বলুন না কেন কোনো গোপন চুক্তি নেই, কিন্তু বাস্তব পরিস্থিতি ভিন্ন কথা বলছে। কাগজে কলমে হয়তো সরাসরি লেখা নেই যে রাশিয়া থেকে তেল কেনা যাবে না, কিন্তু চুক্তির মারপ্যাচ এমনভাবে করা হয়েছে যে পরোক্ষভাবে আমাদের হাত পা ঠিকই বেঁধে দেওয়া হয়েছে। আর এই হাত পা বাঁধা অবস্থায় আমরা যতই ছটফট করি না কেন, তেলের পাম্পের ওই দীর্ঘ লাইন কিন্তু ছোট হবে না। এই যে তেলের পাম্প কিংবা জ্বালানির সংকট, এখান থেকে দুটো জিনিস চিন্তা করার বিষয় আছে, বা দুটো জিনিস নিয়ে আলোচনা করার বিষয় আছে। প্রথমত, বিগত ১.৫ বছর আমরা দিল্লি না ঢাকা স্লোগান শুনতে বেশ অভ্যস্ত ছিলাম। আমরা দিল্লির কাছ থেকে আজাদি চেয়েছিলাম। আমরা কথায় কথায় ভারত বিরোধী স্লোগান দিয়েছিলাম। কিন্তু এখন এই যে আমেরিকার সাথে যে চুক্তি কিংবা একটি অদৃশ্য ডান্ডা বেড়ি আমাদের পায়ে বেঁধে দেওয়া হয়েছে, যে এই ডান্ডা বেড়ির কারণে আমরা চাইলেও আমেরিকা ব্যতীত অন্য কারো কাছ থেকে তেল কিনতে পারছি না। কিনতে গেলেও আমেরিকার পারমিশন নেয়ার বা তাদের অনুমোদন নেয়ার অথবা তাদেরকে অনুরোধ করা, সুপারিশ করার একটা বিষয় সামনে চলে আসছে। তখন আপনাদের মনে প্রশ্ন জাগে না যে এটা কি আসলে দিল্লি না ঢাকা সেই স্লোগানের মতো কোনো একটা গুলামি চুক্তি? এখন তাহলে স্লোগান কি হবে? ওয়াশিংটন নাকি ঢাকা? দেখুন, বাংলাদেশের রাজনীতির মাঠে বিগত ১.৫ বছর ধরে ভারত বিরোধী যে স্লোগানগুলো এতদিন আমরা শুনেছি, এখন আমেরিকার সাথে যে ধরনের সম্পর্ক তৈরি হয়েছে, বিশেষ করে জ্বালানি বিষয়ক যে কথাবার্তাগুলো আমরা শুনতে পাচ্ছি, সেগুলো থেকে এখন পর্যন্ত কিন্তু কেউ বলেনি যে ওয়াশিংটন না ঢাকা। মূলত এই চুক্তিগুলোকে এক শ্রেণীর মানুষ আমেরিকার গোলামি চুক্তি হিসাবে ধরে নিচ্ছেন। এখন এই গোলামি চুক্তি এবং ভারতের সাথে যে চুক্তিগুলো ছিল, সেই চুক্তিগুলোর মধ্যে তফাৎ আসলে কোথায়? দেখুন, ভারত কিন্তু জ্বালানি সংকট হওয়ার পর শেখ হাসিনার আমলে করা যে পাইপলাইনগুলো ছিল, সেই পাইপলাইনগুলোর মাধ্যমে কিন্তু বাংলাদেশে জ্বালানি দিচ্ছে চলার জন্য উপস্থিতভাবে। বিনিময়ে হয়তোবা তারা টাকা নিচ্ছে। কিন্তু আমেরিকা এখানে যে কাজটি করেছে, সেটা আসলে কোনোভাবে যুক্তিযুক্ত বলে কি বাংলাদেশের সাধারণ কোনো মানুষ মেনে নেবে? কখনোই মেনে নেবে না। আর দ্বিতীয় যে বিষয়, সেই বিষয়টি হচ্ছে একটি স্বাধীন এবং সার্বভৌমত্ব রাষ্ট্র হিসাবে আমরা কি প্রকৃতপক্ষে এই গুলামি চুক্তি থেকে বের হয়ে আসতে পেরেছি? পারিনি। বরঞ্চ আমরা এখন ঢালাওভাবে আমেরিকার এক প্রকার গোলাম হয়ে পরিণত হয়ে আছি।
দর্শক, এই যে রাজনৈতিক পরাশক্তিদের কূটকৌশল, রাজনৈতিক পরাশক্তিদের চাল, কিংবা ক্ষমতায়ের যে মসনদ, সেই মসনদে টিকে থাকার জন্য রাষ্ট্রের অভ্যন্তরে যে ভূ রাজনৈতিক কূটকৌশল অথবা রাজনৈতিক চাবিকাঠি নাড়া, এটা থেকে সব থেকে বেশি ভুক্তভোগী আসলে কারা হচ্ছে? ভুক্তভোগী হচ্ছে দেশের সাধারণ জনগণ। এই যে তীব্র তেলের সংকট, তীব্র জ্বালানি সংকট, যানবাহন চালাতে গিয়ে রীতিমতো পরিবহন শ্রমিক বলুন, পরিবহন মালিক বলুন, সবাই কিন্তু হিমশিম খাচ্ছে। আবার জ্বালানি সংকটের সাথে আমাদের বিদ্যুৎ সংকটও কিন্তু জড়িত। যদি জ্বালানি সংকট তীব্র আকার ধারণ করে, তাহলে অদূর ভবিষ্যতে বিদ্যুৎ সংকটও কিন্তু তীব্র আকার ধারণ করবে। এখানে বেশি ভিকটিম সেই ঘুরে ফিরে সাধারণ জনগণই হচ্ছে। আবার আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে, জনগণ যে আশা নিয়ে এই সরকারের কাছে দায়িত্ব সঁপে দিয়েছিল, সেই সরকারও কিন্তু এই চলমান সংকটগুলো মোকাবেলা করতে গিয়ে হিমশিম খাচ্ছে। এটা আমার ব্যক্তিগত কোনো মতামত নয়, কিংবা আমার ব্যক্তিগত কোনো পর্যবেক্ষণও নয়। আপনারা যদি সাম্প্রতিক আমাদের বর্তমান সরকারের মাননীয় প্রধানমন্ত্রী থেকে শুরু করে বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রী, প্রতিমন্ত্রী এবং অন্যান্য সেক্টরের যারা মন্ত্রী মহোদয় রয়েছেন, প্রতিমন্ত্রী মহোদয় মহোদয়া রয়েছেন, তাদের কথাবার্তাগুলো শুনেন, তাহলে তারা কিন্তু স্পষ্টভাবে ইঙ্গিত দিচ্ছেন যে দেশে সংকট আসতে চলেছে বা সংকট চলমান রয়েছে, এবং এটি সরকারের জন্য একটি বড় চ্যালেঞ্জিং বিষয়। তো এই যে জনগণের একটি আশা, জনগণের একটি আকাঙ্ক্ষা, সেই আকাঙ্ক্ষাকে পুঁজি করে যদি অন্তর্বর্তীকালীন সরকারের করা এই চুক্তিগুলোর কারণে বর্তমানে বিএনপি সরকার কোনোভাবে জ্বালানি সংকট, বিদ্যুৎ সংকট মোকাবেলা করতে না পারে, করতে ব্যর্থ হয়, তাহলে জনগণ কি কোনোভাবে এই সরকারকে আসলে মেনে নেবে? নাকি এই সরকারকে অন্তর্বর্তীকালীন সরকারের মতো ব্যর্থ সরকারের একটি টেক দিবে? এবং ইতিহাস ঘাটলে দেখবেন আজ পর্যন্ত কোনো ব্যর্থ সরকার, কিংবা জনগণকে খুশি করতে না পারা কোনো সরকার, জনগণকে খুবই ফুঁসিয়ে দিয়েও রাজনীতির মাঠে কোনো সরকার কিন্তু কখনোই টিকে থাকতে পারে না। যদিও আমি সরকার পতনের কোনো কথা বলছি না, বা সরকার পতন হোক এমনটাও আমার ইচ্ছা নেই। কারণ বারবার একটি দেশে যদি পট পরিবর্তন হতে থাকে, বারবার একটি রাষ্ট্রের একটি সরকার যদি দেশকে স্থিতিশীল করার পর্যায়ে গিয়ে পরিবর্তন হয়ে যায়, তাহলে সেই দেশে স্থিতিশীলতা অর্জন করা কিন্তু অনেক কঠিন এবং চ্যালেঞ্জিং হয়ে যায়। তাছাড়া সরকার পতিত হলে নতুন করে নির্বাচন, নতুন সরকার গঠন, এই সব কিছু কিন্তু একটি রাষ্ট্রযন্ত্রের জন্য অনেক বড় একটি বিষয়। এখানে যেমন অর্থের বিষয় রয়েছে, ঠিক একইভাবে রাষ্ট্রের বিভিন্ন সেক্টরের অনেক গুরুত্বপূর্ণ দায়িত্ব রয়েছে। তো বারবার সরকার পতন হলে সেই রাষ্ট্র এক কথায় ব্যর্থ রাষ্ট্র হিসাবে আন্তর্জাতিক মহলে পরিচিত হয়ে যায়। আর একটি ব্যর্থ রাষ্ট্রের জনগণ কখনোই কিন্তু ভালো থাকতে পারে না। তারা নানা দিক থেকে অসুবিধার মধ্যে থাকে, সংকটের মধ্যে থাকে। আর এই সংকটগুলো কিন্তু দেশের জনগণ কোনো সরকারের কাছ থেকে কখনোই আশা করে না। দেখুন সুপ্রিয় দর্শক, এই যে সংকটগুলো তৈরি হচ্ছে, এই সংকটগুলো তৈরি করার জন্য সরকার যেভাবে চেষ্টা চালিয়ে যাচ্ছে, আমার মনে হয় সরকারের নীতি নির্ধারকদের উচিত অন্তর্বর্তীকালীন সরকারের যে চুক্তিগুলো রয়েছে, সেই চুক্তিগুলো, এবং যারা বিগত অন্তর্বর্তীকালীন সরকারের আমলে দিল্লি না ঢাকা বলে গলা ফাটিয়েছেন, তারা কমপক্ষে এখন ওয়াশিংটন নাকি ঢাকা এই ধরনের স্লোগান দিয়ে সরকারকে সাহস দেওয়া উচিত, যেন সরকার সাহস পায় এবং এই জ্বালানি সংকট মোকাবেলা করার জন্য তারা তাদের পররাষ্ট্র নীতির মাধ্যমে রাশিয়া থেকে জ্বালানি কিনতে পারে। এতে করে জনগণ কিন্তু কমপক্ষে ভুক্তভোগী হবে না, এবং এই সরকারও আমার মনে হয় এর ফায়দা নেবে। অর্থাৎ তাদের উপর জনগণের খুব কমে যাবে, এবং তারা যেভাবে চায় সেভাবে স্থিতিশীল একটি রাষ্ট্র তৈরি করতে পারবে।
দর্শক, এই যে সাধারণ মানুষ আজ কষ্ট পাচ্ছে, কৃষক সেচের জন্য তেল পাচ্ছে না, পরিবহন খাত স্থবির হয়ে পড়ার উপক্রম হয়েছে, এর দায়ভার আসলে কে নেবে? সাধারণ মানুষের এই ভূ রাজনৈতিক জটিলতা আসলে বোঝার কথাও নয়। তারা চায় নিরবিচ্ছিন্ন জ্বালানি, তারা চায় অর্থনীতি সচল থাকুক। কিন্তু যখন দেশের ভেতরের কিছু মানুষের ভুল সিদ্ধান্তের কারণে বা বিদেশিদের খুশি করার জন্য কোনো চুক্তির কারণে দেশের মানুষকে এমন খারাপ মূল্য চুকাতে হয়, তখন সেটা কিন্তু কোনোভাবেই মেনে নেওয়া যায় না। সরকার এখন এই বিষয়গুলো নিয়ে লুকোচুরি খেলা বন্ধ করতে হবে। সাধারণ আলোচনার নামে ওয়াশিংটনে গিয়ে আসলে কি হচ্ছে সেটা সত্যটা জনগণের সামনে তুলে ধরা প্রয়োজন। ইউনূস সরকারের আমলের সেই চুক্তির প্রতিটি ধারা, প্রতিটি উপধারা নিয়ে জাতীয় সংসদে এবং বিশেষজ্ঞদের নিয়ে উন্মুক্ত আলোচনা হওয়া দরকার। যদি সেই চুক্তিতে এমন কোনো ধারা থাকে যা আমাদের জাতীয় স্বার্থের পরিপন্থী, যা আমাদের জ্বালানি নিরাপত্তাকে জিম্মি করে রেখেছে, তবে তা থেকে কিভাবে আইনি ও কূটনৈতিক প্রক্রিয়ায় বের হয়ে আসা যায়, সেই পথ কিন্তু খুঁজতে হবে। দেখুন সুপ্রিয় দর্শক, কূটনীতি মানে শুধু বড় বড় হোটেলে মিটিং করা আর হাসি মুখে ছবি তোলা নয়। কূটনীতি মানে হলো তীব্র চাপের মুখেও নিজের দেশের স্বার্থটা আদায় করে নেয়া। ভারত যদি পারে তাদের ১৩০ কোটি মানুষের স্বার্থকে প্রাধান্য দিয়ে পরাশক্তির চোখ রাঙানি উপেক্ষা করে সস্তায় জ্বালানি নিশ্চিত করতে, তবে বাংলাদেশ কেন পারবে না? আমাদের সেই সাহস এবং সক্ষমতা অতীত সরকারগুলো, বিশেষ করে আওয়ামী লীগ সরকারের সময়ে আমরা দেখেছি। তাহলে আজ কেন এই মেরুদণ্ডহীন অবস্থা? দেখুন, আওয়ামী লীগের প্রসঙ্গ যখন আসছেই, তাহলে এই বিষয়ে কথা বলতে হবে। সুপ্রিয় দর্শক, যখন আওয়ামী লীগ ক্ষমতা ছিল তখনও কিন্তু এরকম সিচুয়েশন এসেছিল বাংলাদেশের মধ্যে। বিভিন্ন সময় জ্বালানি সংকট তীব্র আকার ধারণ করেছিল, বিশেষ করে রাশিয়া ইউক্রেন যুদ্ধের সময়। কিন্তু আমরা দেখেছি আওয়ামী লীগ সরকার এত সূক্ষ্মভাবে এই সংকটগুলো বা এই ক্রাইসিস মুভমেন্টগুলো ম্যানেজ করেছে, যার কারণে তারা জনগণকে কিন্তু বুঝতে দেয়নি যে দেশের মধ্যে জ্বালানি সংকট তীব্র আকার ধারণ করেছে। হয়তো বৈষয়িক দাম বাড়ার কারণে জ্বালানির দাম বৃদ্ধি পেয়েছে এবং সরকার ভর্তুকি দিয়ে হলেও সম্পূর্ণ দাম না বাড়িয়ে কিছুটা দাম বাড়াতে হয়েছে বা দাম বাড়িয়েছে। কিন্তু তবুও আমরা দেখেছি সেই সময় রাস্তায় মানুষ আন্দোলন করেছে, সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রতিবাদী পোস্ট করেছে। কিন্তু বর্তমান সময়ের এই প্রেক্ষাপটে ডক্টর মোহাম্মদ ইউনূসের করা এই যে কিছু অলিখিত বা লিখিত চুক্তি, এই বিষয়গুলো নিয়ে কেউ কিন্তু কোনো কথা বলছে না। এখানে কিন্তু আওয়ামী লীগের একটি প্লাস পয়েন্ট রয়েছে। শত প্রতিকূলতা উপেক্ষা করেও আওয়ামী লীগ কিন্তু দেশের জনগণকে কোনোভাবে এই সংকটগুলো বুঝতে দেয়নি। তারা যেভাবেই পেরেছে মোকাবেলা করেছে। এখানে ভবিষ্যৎ যে রাজনীতি, সেই রাজনীতিতে তাদের জন্য জনগণের একটা ভালোবাসা এখন থেকেই কিন্তু কাজ করা শুরু হয়েছে। আবার আওয়ামী লীগের যারা অ্যাক্টিভিস্ট আছেন, তারাও কিন্তু এই বিষয়গুলো বর্তমান সময়ে জনগণের মাঝে ব্যাপকভাবে ছড়িয়ে দিচ্ছেন। এই যে একটি ছড়ানো বা জনগণের কাছে পৌঁছে দেয়া, এখান থেকে কিন্তু জনগণের যে মতামত, সেই মতামতের মধ্যে পরিবর্তন আসাটা খুবই স্বাভাবিক একটি বিষয়। এবং এই মতামতের পরিবর্তনটাই আওয়ামী লীগ চায়। এটাই কিন্তু তাদের হাতের সর্বশেষ ট্রাম্প কার্ড। শেখ হাসিনার ভাষ্যমতে তিনি জনগণের জন্য, জনগণকে সাথে নিয়ে বাংলাদেশের মাটিতে আওয়ামী লীগের রাজনীতি এবং নিজের স্বদেশ প্রত্যাবর্তন নিশ্চিত করতে চান। সেই হিসেবে এই যে তুলনামূলক যে পরিস্থিতি তৈরি হয়েছে, এই পরিস্থিতিগুলো থেকে কিন্তু আওয়ামী লীগের প্রতি মানুষের মতামত দিন দিন বাড়ছে। আমি জনসমর্থন বলবো না, এটাকে মতামত বলবো। কারণ মানুষ আওয়ামী লীগ সরকারের আমলে যে সুযোগ সুবিধা পেয়েছে, অন্তর্বর্তীকালীন সরকার এবং বর্তমান সময়ে সেই সুযোগ সুবিধাগুলো থেকে বঞ্চিত হচ্ছে।
যার কারণে তাদের মতামতের মধ্যে পরিবর্তন আসাটা স্বাভাবিক, এবং এই মতামতই হচ্ছে ভোটাধিকার। যদি কখনো গণতান্ত্রিক পরিবেশে আওয়ামী লীগ রাজনীতির মাঠে আসার সুযোগ পায় এবং নির্বাচন করার সুযোগ পায়, তাহলে এই মতামত কিন্তু আওয়ামী লীগকে নিরঙ্কুশ বিজয় এনে দেবে বাংলাদেশের রাজনীতিতে। আর এই ট্রাম্প কার্ড হাতে নিয়েই বর্তমান সময়ে মাঠের বাইরে থেকে আওয়ামী লীগ সবকিছু অবজার্ভ করছে। সুপ্রিয় দর্শক, আজকের এই সময়ে দাঁড়িয়ে আমাদের সবচেয়ে বড় প্রয়োজন হলো একটি স্বাধীন এবং আত্মনির্ভরশীল পররাষ্ট্রনীতি। কারো লেজুর ভিত্তি করে বা কাউকে অন্ধভাবে সন্তুষ্ট করে আমরা কখনোই কিন্তু নিজেদের উন্নয়ন নিশ্চিত করতে পারবো না। জ্বালানি খাত হচ্ছে একটা দেশের হার্টবিট। এই খাতকে যদি আমরা বিদেশিদের ইচ্ছার উপর ছেড়ে দিই, তাহলে আমাদের অর্থনীতি যে কোনো মুহূর্তে মুখ থুবড়ে পড়বে। তাই সরকারের উচিত অবিলম্বে এই কোথায় গিট্টু লেগে আছে সেটা খুঁজে বের করা এবং তা সমাধানের জন্য জোরালো কূটনৈতিক পদক্ষেপ নেওয়া। তা না হলে এই তেলের হাহাকার শুধু পাম্পের মধ্যে সীমাবদ্ধ থাকবে বলে মনে হয় না। এটা পুরো দেশের রাজনীতির এবং অর্থনীতির এক ভয়াবহ দাবানল তৈরি করবে। আজকের মতো পর্যবেক্ষণ অথবা আলোচনা এখানেই শেষ করছি। চোখ রাখুন আমাদের পরবর্তী আয়োজনে। আর হ্যাঁ, আরেকটি কথা সব সময় আমি বলি, সেটা হচ্ছে আজকের এই আলোচনার প্রসঙ্গে আপনাদের যে মতামত রয়েছে সেটা পক্ষে হোক বিপক্ষে হোক, আপনারা কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। কারণ আপনাদের কমেন্টস আমার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমি সেখান থেকে শিক্ষা অর্জন করি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং জনগণের শান্তি, বাংলাদেশের স্থিতিশীলতা এবং এই সংকট মোকাবেলা করার জন্য সরকারকে সহযোগিতা করবেন এবং অবশ্যই দেশের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।